ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমরা আমার চ্যানেলের পাশে আছো এবং থাকবে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার আলোচনা কতটা ইফেক্টিভ হচ্ছে। তোমাদের বোঝার ক্ষেত্রে যেসব সমস্যা হচ্ছে সেগুলি আমাকে জানাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে ক্লাস 11-এর নতুন সিলেবাস ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের সঙ্গে যুক্ত বিষয় আমি আগে ভিডিওতে আলোচনা করেছি। আজকের আলোচনা হলো সাম্রাজ্য, ইংরাজি হলো এম্পায়ার। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোটবেলায় থেকে শুনে এসেছি সাম্রাজ্যের কথা, মুঘল সাম্রাজ্য। আমি আগের ভিডিওতে বিভিন্ন সাম্রাজ্যের কথা উল্লেখ করেছি, প্রাচীন ভারতবর্ষের সাম্রাজ্যের কথা, গোটা পৃথিবীর বিভিন্ন সাম্রাজ্যের কথা আলোচনা করেছি আগের ভিডিও তোমরা যেটা দেখছো। আজকে আমি আলোচনা করব সাম্রাজ্য কাকে বলে আর সাম্রাজ্যের বৈশিষ্ট্য। এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব সাম্রাজ্য কাকে বলে বা সাম্রাজ্যের সংজ্ঞা, ডেফিনিশন অফ এম্পায়ার বা হোয়াট ইজ এম্পায়ার। সাম্রাজ্য, এম্পায়ার যে শব্দটা, এটা কিন্তু তোমরা জানো যে ইংরেজি শব্দ, আর বাংলা হলো সাম্রাজ্য। ইংরেজি শব্দ এম্পায়ার, বাংলা সাম্রাজ্য। এই যে এম্পায়ার ইংরেজি শব্দটি, এটা তোমার ল্যাটিন শব্দ থেকে এসছে। ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন শব্দ ইম্পারিয়াম শব্দ থেকে এসছে। ইম্পারিয়ামের অর্থ কি? ইম্পারিয়ামের অর্থ হলো তোমার কর্তৃত্ব। ইম্পারিয়ামের অর্থ হচ্ছে কর্তৃত্ব, মানে অথরিটি। আর একটা হচ্ছে পাওয়ার অ্যান্ড অথরিটি। এ দুটো বিষয় শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। তাহলে আমরা দেখছি যে ইম্পারিয়ামের অর্থ হচ্ছে তোমার পাওয়ার, ক্ষমতা, শক্তি। আর একটা কি? অথরিটি বা কর্তৃত্ব। দেখো, পাওয়ারের সঙ্গে অবৈধ বিষয় থাকতে পারে, ফোর্স প্রয়োগ বা শক্তি প্রয়োগ পাওয়ারের সঙ্গে যুক্ত থাকে। আর অথরিটির সঙ্গে ফোর্স প্রয়োগ যুক্ত থাকে না। পাওয়ারের থেকে অথরিটি অনেকটা ভালো। অর্থাৎ যে শাসক তার শাসন কার্য পরিচালনা করেন, তার শাসন কার্যের ফলে জনগণ উপকৃত হচ্ছে, জনগণ তার শাসনকে মেনে নিচ্ছে, তাহলে সেই শাসনকে আমরা বৈধ শাসন বলি। এবং সেই পাওয়ারটা কিন্তু বৈধ পাওয়ার, কারণ এই পাওয়ারের সঙ্গে বৈধতা যুক্ত হয় ভ্যালিডিটি, আর ভ্যালিডিটি পাওয়ারের সঙ্গে যুক্ত হলে সেটা হয় অথরিটি। তাহলে আমরা দেখছি যে ইম্পারিয়ামের যে মানে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বক্তব্য আমরা এই এম্পায়ারের সংজ্ঞার ক্ষেত্রে দেখতে পাবো। দেখো, কেন বিভিন্ন বক্তব্য? এম্পায়ার বিষয়টা একটা বিতর্কিত বিষয়। এ বিষয়ে বিভিন্ন চিন্তাবিদ, বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন স্কলার, পণ্ডিত বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরেছেন। একজন স্কলারের সঙ্গে, ইতিহাসবিদের সঙ্গে একজন পণ্ডিতের সঙ্গে আরেকজন পণ্ডিতের মানে পার্থক্য থাকা খুব স্বাভাবিক। তো বিভিন্ন সময়ে বিভিন্ন জন বক্তব্য রেখেছেন। সেই সময়ের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সেই বক্তব্যটা তুলে ধরেছেন, তাই নয় কি? তাহলে সাম্রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। আমরা এখানে পাঁচ ধরনের সাম্রাজ্যের সংজ্ঞা আমরা তুলে ধরব।
5 ধরনের। আমরা সাধারণভাবে একটা সংজ্ঞা তুলে ধরব। সাধারণভাবে এম্পায়ার হলো কি, কোনো মনার্কি, কোনো রাজার নেতৃত্বে বা কোনো অলিগার্কি, অর্থাৎ অভিজাত তান্ত্রিক শাসনকে অলিগার্কি বলা হয়। মুষ্টিমেয় সম্পদশালী শিক্ষিত মানুষের যে শাসন তাকে বলে অলিগার্কি। তাহলে অলিগার্কি শাসকের নেতৃত্বে, শাসক গোষ্ঠীর নেতৃত্বে বা রাজার শাসকের নেতৃত্বে কোনো ভূখণ্ডের জনগণ, কোনো ভূখণ্ডের জনগণ ঐক্যবদ্ধ হয়। সেই রাজা বিভিন্ন ভূখণ্ডকে বা অলিগার্কি গোষ্ঠীভুক্ত যে শাসক শ্রেণী, তারা বিভিন্ন ভূখণ্ডকে, বিভিন্ন রাজ্যকে তারা ঐক্যবদ্ধ করে রাজ্যগুলির মধ্যে, বিভিন্ন ভূখণ্ডের মধ্যে সমন্বয় সাধন করেন। তাহলে এটাকে একটা আমরা বলি সাম্রাজ্য। তাহলে আমরা দেখছি যে সাম্রাজ্য রাজতান্ত্রিক অর্থাৎ রাজার নেতৃত্বে গড়ে উঠতে পারে। তার অধীনে যে ভূখণ্ড এবং ভূখণ্ডের উপর যে জনসমষ্টি বসবাস করে তাদের তার নেতৃত্বে যে যে কি বলবো, যে এলাকা গড়ে ওঠে, যে যে সীমানা গড়ে ওঠে, ভৌগোলিক সীমানা গড়ে ওঠে, সেটা একটা সাম্রাজ্য। আর অলিগার্কি শাসনের অর্থাৎ মুষ্টিমেয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির শাসনের অধীনে যে ভূখণ্ড, বিভিন্ন ভূখণ্ড সংগঠিত হয়, সমন্বয়, বিভিন্ন ভূখণ্ডের মধ্যে একটা যোগাযোগ স্থাপিত হয় বা একীভূত করা হয়, আর সেই সব ভূখণ্ডে যে জনগণ সেই শাসকের দ্বারা পরিচালিত হয়, এটাকেও আমরা বলবো সাম্রাজ্য, এম্পায়ার বলবো। নাম্বার 2, দেখো তাহলে আমরা দেখছি সাম্রাজ্যের ক্ষেত্রে প্রথম পয়েন্টে আরেকটু বলি। সাম্রাজ্যের ক্ষেত্রে একটা ভাস্ট স্টেট তৈরি হয়ে যায়। সাম্রাজ্য একটা বড় স্টেট আমরা বলতে পারি। সে রাজার অধীনে হতে পারে, অলিগার্কি শাসনের অধীনে হতে পারে, একটা ভাস্ট কান্ট্রি অর্থাৎ অনেকগুলো ছোট ছোট রাজ্য যুক্ত হয়ে বা যুক্ত করে একটা যে রাষ্ট্র তৈরি হচ্ছে বড় আকারের, সেটা কিন্তু একটা সাম্রাজ্য। এটা আমরা সাম্রাজ্য বললাম। নাম্বার 2, দেখো কোনো শাসকের অধীনে, কোনো শাসকের নেতৃত্বে ভূখণ্ড পরিচালিত হয়, আর ওই ভূখণ্ডে যারা বসবাস করে তারা কিন্তু ওই শাসকের প্রতি আনুগত্য প্রকাশ করে। আবার ওই শাসক অন্য ভূখণ্ড, অন্য রাজ্য দখল করে নিলে সেটা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই যে নিজের দ্বারা পরিচালিত শাসন এবং জনগণ তার প্রতি আনুগত্য প্রকাশ করছে, আবার অন্য ভূখণ্ড দখল করে নিয়ে তার উপর নিজের শাসন চাপিয়ে দিলে আবার সেই ভূখণ্ডের জনগণ তার প্রতি আনুগত্য প্রকাশ করবে, এটাকে বলে সাম্রাজ্য। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, দেখো নাম্বার 3 কি, একটা বিশাল ভূখণ্ড, সেই ভূখণ্ডের কোনো এক ব্যক্তি ধরো উপাধি ধারণ করলো। দেখো তোমরা জানো যে বিভিন্ন সম্রাট বিভিন্ন উপাধি ধারণ করেন, তোমাদের এটা খুব জানা। তো এখানে ধরো মানে সেই উপাধি ধারণ করে সে হয়ে গেল সম্রাট, আর তার অধীনে সেই ভূখণ্ড থাকলো এবং সেই ভূখণ্ডের যে জনগণ তাকে সে পরিচালনা করে। তাহলে সে কি হয়ে গেল, সেই ভূখণ্ডটা হয়ে গেল এবং সেই ভূখণ্ডের উপর যে জনবসতি জনগণ, এই সব মিলে একটা সাম্রাজ্য। আমরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে পারি, তোমরা তো নেপোলিয়ন বোনাপার্টের কথা ক্লাস 9-এ পড়েছো। তো নেপোলিয়ন বোনাপার্ট একজন প্রথম নেপোলিয়নেও যা, নেপোলিয়ন বোনাপার্টও কিন্তু তাই। নেপোলিয়নে ফ্রান্সে যখন রাজতন্ত্রের উচ্ছেদ হলো 1793 সালে, ফরাসি বিপ্লব হয়েছে কত সালে, 1789। এবার তারপরে সংবিধান সভার কাজ চললো, রাজতন্ত্র ষোড়শলীকে হত্যা করা হলো 1793 সালে। তারপরে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চলল, ফ্রান্সের আভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বাইরের শক্তি আক্রমণ করবে। ঠিক এইরকম একটা মুহূর্তে নেপোলিয়ন বোনাপার্ট ও দেশের কনসাল রূপে শাসন ক্ষমতা দখল করলো।
তারপরে সমস্ত ক্ষমতা তার হাতে কেন্দ্রীভূত করবার জন্যে সে একটা উপাধি ধারণ করলো, কি সম্রাট। সে সম্রাট উপাধি ধারণ করে সে একের পর এক বাইরের ভূখণ্ড, অস্ট্রিয়ার অধীন যে 39টা রাজ্য ছিল জার্মানির, সেগুলো সব দখল করে নিলেন নেপোলিয়ন বোনাপার্ট। আবার অস্ট্রিয়ার নেতৃত্বে অস্ট্রিয়া দ্বারা পরিচালিত তার উপনিবেশ ইটালির যে ছোট ছোট রাজ্য ছিল না, সেগুলো নেপোলিয়ন বোনাপার্ট দখল করে নিয়েছিলেন। তাহলে গোটা মিলে হলো তার নিজের দেশ, এবং তার যে তার নেতৃত্বে যুদ্ধের মাধ্যমে যে একাধিক ভূখণ্ড তিনি দখল করে নিয়েছিলেন, সেটা নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্য। যদিও যেসব জার্মান রাজ্য তিনি দখল করে নিয়েছিলেন এবং ইটালির রাজ্যগুলি দখল করে নিয়েছিলেন, সেখানে বিভিন্ন জন শাসক নিয়োগ করেছিলেন তিনি, তাদের দ্বারা পরিচালিত হতো, কিন্তু সেই সব শাসকের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না। নেপোলিয়নের উপর নির্ভর করে তারা দেশ পরিচালনা করতেন, এবং 20টা দখল করা দেশ বা রাজ্য, তারা কিন্তু নেপোলিয়নের যে বাহিনী ছিল, আর্মি গ্র্যান্ড, সেই বাহিনীতে সেনা দিতে বাধ্য ছিল। তাহলে আমরা বলতে পারি যে কোনো একজন ব্যক্তি উপাধি ধারণ করলো, সম্রাট উপাধি ধারণ করলো, এম্পায়ার উপাধি ধারণ করলো, সে কিন্তু বিশাল ভূখণ্ডের শাসনের দায়িত্ব পেল, সে বিশাল ভূখণ্ডের জনগোষ্ঠীকেও শাসন করতে লাগলো। এইটা আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যে ভূখণ্ড এবং জনসমষ্টি তৈরি হয়, মানে জনসমষ্টি পরিচালিত হয়, আর ভূখণ্ডের শাসক যে শাসন চালু করে সেটাকেও আমরা বলবো সাম্রাজ্য। নেপোলিয়ন বোনাপার্টের বিশাল সাম্রাজ্য ছিল, এটা তোমরা জানো। 4 নাম্বার কি? ভৌগোলিকভাবে বিস্তৃত বিভিন্ন রাজ্য ও জাতির ঐক্যবদ্ধ একক। ভৌগোলিকভাবে বিস্তৃত, ভৌগোলিক মানে ভূখণ্ড, ভূখণ্ডগতভাবে বিশাল এরিয়া, আর ওই ভূখণ্ডে যারা বসবাস করে তারা হলো জাতি। তাহলে ভূখণ্ড আর জাতি, এই দুয়ের ঐক্যবদ্ধ একক ইউনিট হলো সাম্রাজ্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেমন স্টেট গঠন করতে গেলে জনগণ দরকার, ভূখণ্ড দরকার, সরকার দরকার, এখানেও কিন্তু সাম্রাজ্য গঠন করতে গেলে ভূখণ্ড দরকার। এখানে সাম্রাজ্য মানে বড় আয়তনের ভূখণ্ড, নিজের ভূখণ্ড আছে, তার সঙ্গে অন্য ভূখণ্ড দখল করে নিয়েছে, আর এই ভূখণ্ডের উপর দখলীকৃত ভূখণ্ড এবং তার নিজের ভূখণ্ডের উপর যে জনগণ, এই জাতি, একে বলে জাতি। এই জাতি আর ভূখণ্ড যে ঐক্যবদ্ধ হয়, এটা হলো সাম্রাজ্যের একক। এটাও কিন্তু আমরা বলবো সাম্রাজ্য। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে তোমার রাজনৈতিক ও সামরিক ভিত্তিতে গঠিত ভূখণ্ডের জনসমষ্টি। রাজনৈতিকভাবে মানে শাসক দ্বারা পরিচালিত ভূখণ্ড, আবার সামরিক, শাসক যদি ভূখণ্ডকে পরিচালনা করেন তার সেনাবাহিনী থাকবেই। দেখো, সাম্রাজ্যের শাসকের হাতে বিরাট ক্ষমতা মানে কি? তার বিশাল মিলিটারি পাওয়ার আছে, মিলিটারি তার হাতে কিন্তু, এবং মিলিটারি শক্তির উপরে সে কিন্তু গুরুত্ব দেয়, আর মিলিটারি শক্তির উপর নির্ভর করে সে শাসন কার্য পরিচালনা করে। এটা হলো তোমার কি বলবো, এটা হলো তোমার ক্ষমতার কেন্দ্রীকরণ, মানে একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা। তাহলে সেই রাজনৈতিকভাবে সংগঠিত আর সামরিক দিক থেকে গঠিত ভূখণ্ড, সেখানে জনগণ তো অবশ্যই থাকবে, তা জনগণ ওই শাসকের দ্বারা পরিচালিত হয়, একে বলে সাম্রাজ্য। তাহলে আমরা সাম্রাজ্যের একটা সাধারণ সংজ্ঞা দিয়ে ফেলি। তাহলে সাম্রাজ্য হলো এমন একটা ভূখণ্ড, এবং সেই ভূখণ্ডকে কেন্দ্র করে আরও বিভিন্ন ভূখণ্ড বা বিভিন্ন রাজ্য যুক্ত হয়, এবং একটি শাসন কর্তৃপক্ষের দ্বারা শাসন পরিচালিত হয়, আর টোটাল ভূখণ্ডের জনগণ ওই শাসকের প্রতি আনুগত্য স্বীকার করে, অর্থাৎ শাসকের, অর্থাৎ রুলারের যে আইন, সে আইনকে জনগণ মেনে চলে। তাহলে এটাকে আমরা বলি সাম্রাজ্য। আর সাম্রাজ্যর সঙ্গে ধরো মিলিটারি ফোর্স, অর্থাৎ সামরিক শক্তি,
তাহলে আমরা এগুলো সাম্রাজ্যের সঙ্গে যুক্ত, এবং শাসন নীতি প্রশাসন এগুলো সাম্রাজ্যের সঙ্গে যুক্ত, একেই আমরা সাধারণ অর্থে সাম্রাজ্য বলি। তাহলে এইবার আমরা সাম্রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমি সাম্রাজ্য কাকে বলে তা এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, কি তুলে ধরতে চাই, যে সাম্রাজ্যের বৈশিষ্ট্য, এম্পায়ার এর বৈশিষ্ট্য, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স ইংরেজিতে। তো এই সাম্রাজ্যের বৈশিষ্ট্য এক নম্বর বলবো, এক নম্বর বৈশিষ্ট্য পয়েন্ট আকারে আমি আলোচনা করি, তোমাদের সুবিধা হবে। সাম্রাজ্যবাদী নীতি। দেখো, সাম্রাজ্যবাদী নীতি, সাম্রাজ্যের শাসক রুলার কিং হতে পারে, অভিজাত গোষ্ঠী হতে পারে, এমনকি গণতান্ত্রিক শাসনও তোমার স্বৈরাচারী হতে পারে। হ্যাঁ, তাহলে তাকে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে হবে। তাহলে সাম্রাজ্য ছোট আছে, বড় করতে হবে, বহু ছোট ছোট রাজ্যের বিলোপ ঘটিয়ে সেই রাজ্যগুলি আমার অধীনে নিয়ে আসতে হবে। শাসক এইটা ভাবেন আর কি, তার ভাবনাটা কিন্তু সাম্রাজ্যবাদী নীতি। তোমরা জানো, আকবর আমাদের দেশের মহান সম্রাট ছিলেন। তিনি গোটা ভারতবর্ষের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে ভারতীয় রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছিলেন। এখানের পলিটিক্যাল ইউনিটি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আমরা এখানে কি বলবো, আকবর এক্ষেত্রে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। সাম্রাজ্যবাদী নীতি, এটা আমি উদাহরণ দিলাম। পৃথিবীতে বহু শাসককে আমরা দেখব সাম্রাজ্যবাদী নীতি। এই তো আজকের আমি আলোচনা করলাম নেপোলিয়ন বোনাপার্ট, ও ইউরোপের বহু রাজ্য দখল করে নিয়েছিলেন, যেগুলোর উপর অস্ট্রিয়ার উপনিবেশ ছিল একসময়। অস্ট্রিয়া জার্মানির উপর 39টা রাজ্যের উপনিবেশ ছিল। নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে সেখানে কনফেডারেশন অফ রাইন, অর্থাৎ ওই 39টা রাজ্যকে অস্ট্রিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে তিনি একটা ঐক্যবদ্ধ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠন করে সেখানে স্বশাসিত রাজ্যের শাসন ব্যবস্থা এতদিন ধরে অস্ট্রিয়া নিয়ন্ত্রণ করত, নেপোলিয়ন বোনাপার্ট এখন থেকে নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীকালে নেপোলিয়নের হাত থেকেও হাতছাড়া হয়ে গেছে। তোমরা জানো, জার্মানি ঐক্য আন্দোলন বিসমার্কের নেতৃত্বে ও সব বিতাড়িত করেছে বিদেশি শক্তিকে। ডেনমার্ককে পরাজিত করেছেন এই বিসমার্ক, যুদ্ধের মাধ্যমে অস্ট্রিয়াকে পরাজিত করেছেন বিসমার্ক, ফ্রান্সকে পরাজিত করেছেন জার্মানি, ঐক্যবদ্ধ হয়েছে। যাই হোক, আমরা দেখছি যে সাম্রাজ্য বিস্তার এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দেখো, আমরা প্রাচীন ভারতবর্ষের কথা বলি। মগধ সব থেকে বড় রাজ্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, অর্থাৎ যিশুর জন্মের 500 বছর আগে, মানে অর্থাৎ আজ থেকে 2500 বছর আগে, উত্তর ভারতে যে 16টা রাজ্য ছিল, দক্ষিণ ভারতে একটা অসমক আর বাকি 15টা উত্তর ভারতে। এই রাজ্যগুলির মধ্যে আমরা মগধকে দেখব যে একটা বড় একটা রাষ্ট্র হয়েছে। কেন হয়েছে? মগধ যে বড় রাজ্য 16টার মধ্যে, সেখানকার শাসকরা সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন। সেই জন্য তাদের মগধের সাম্রাজ্য বড় হয়েছিল, বিলীন হয়ে গিয়েছিল আর 15টা ছোট রাজ্য, সেটা হলো ষোড়শ মহাজন পদ বলে। যাই হোক, আমরা দেখব যে সাম্রাজ্যবাদী নীতি এটা কোথায় বেশি গ্রহণ হয় বলতো? সাম্রাজ্যবাদী নীতি চরম রাজতন্ত্রে কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাস এখানে আলোচনা করছি। চরম রাজতন্ত্রে কিন্তু সাম্রাজ্যবাদী নীতি কার্যকরী হয়, এটা সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য। আর আধুনিক যুগে আমরা হিটলারের কথা বলবো, মুসোলিনির কথা বলবো। ও হিটলার তো জার্মানি ক্ষমতায় এসে আবিসিনিয়া দখল করে নিয়েছিলেন হিটলার এবং মুসোলিনি, এবং তার উদ্দেশ্য ছিল গোটা ইউরোপে আমি একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করব। ওয়ান নেশন ওয়ান স্টেট গোটা ইউরোপে থাকবে, ওয়ান পার্টি থাকবে, নাৎসি পার্টি থাকবে, ওয়ান স্টেট থাকবে, একটাই রাষ্ট্র, জার্মান রাষ্ট্র, একটাই জাতি থাকবে, জার্মান জাতি, আর একজন লিডার আমি। তাহলে এই যে
এটা হলো সাম্রাজ্যবাদী নীতি। আমরা বলতে পারি আধুনিক দিয়ে আমি বুঝালাম প্রাচীনকালে চরম রাজতন্ত্র কিন্তু সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। নাম্বার 2, বৃহদায়তন। সাম্রাজ্যের আরেকটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বড় আয়তন, বিশাল আয়তন। ছোট ছোট রাজ্যগুলির বিলোপ সাধন করবে সাম্রাজ্যবাদী শাসক। বড় শক্তিশালী রাষ্ট্র বা রাজ্য সে কি করবে, রাষ্ট্রকে, তার নিজের রাষ্ট্রকে বিশাল করবে। তাহলে বড় আয়তন এটা সাম্রাজ্যের কি বলো, সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য। সাম্রাজ্যবাদী নীতি 1 নম্বর, ওটা একটা প্রক্রিয়া। সাম্রাজ্য বড় করার প্রক্রিয়া যুদ্ধের মাধ্যমে, সুকৌশলে অনেক সময় হয়। তাই আমি 2 নম্বর বৃহদায়তন, ছোট ছোট রাজ্যগুলির বিলোপ ঘটবে আর গোটা ছোট ছোট রাজ্যগুলি তারা বড় সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সাম্রাজ্য বড় আকারে হবে। নাম্বার 3, সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য, প্রধান শাসক ব্যাপক ক্ষমতার অধিকারী হবেন। শাসকের হাতে চূড়ান্ত শাসন করার ক্ষমতা থাকবে, জনগণের উপর তার আইন চাপিয়ে দেবেন, জনগণের মধ্যে বিরোধ মীমাংসার বিচার করবেন শাসক, এবং আইনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শাসক নির্দেশ দিবেন। প্রধান শাসকের হাতে বিরাট ক্ষমতা থাকবে, আর এই ক্ষমতা রাখার জন্যে সাম্রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি শাসক গডের কথা বলবেন, ঈশ্বরের কথা বলবেন। দেখো, জনগণের উদ্দেশ্যে বলবেন, জনগণ আমি শাসক, আমি শুধু শাসক নই, আমার মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, আমি শুধু শাসক নই, আমি ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে, আমি তোমাদের প্রতি কর্তব্য পালন করব। আর আমার এই কাজের জন্যে, শাসন প্রক্রিয়া পরিচালনা করবার জন্যে আমি কিন্তু তোমাদের কাছে দায়ী নই। আমি দায়িত্বশীল থাকবো ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাকে শাস্তি দেবেন। এই যে ভাবনা, এই যে চিন্তা, এমনটাই হচ্ছে ওই পদটাকে, শাসকের পদটাকে দৈব শক্তির উপর প্রতিষ্ঠিত করা। আর এটা বলে শাসক অনেক সময় অন্যায় কাজ করে ভগবানের নাম দিয়ে দেন, ঈশ্বরের নাম দিয়ে দেন। জনগণ মনে করেন যে শাসক ভুল করতেই পারে না, আর ভুল করলে শাসক শাস্তি পাবে ঈশ্বরের কাছে। জনগণের মধ্যেও এই ভাবনাটা কাজ করবে। এইটাকে বলা হয় প্রধান শাসকের চূড়ান্ত ক্ষমতা। এটা সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য। 4 নম্বর, রাজ্য জোট গঠন। সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য হলো, আর একটা বৈশিষ্ট্য রাজ্য জোট গঠন। শাসক একটা রাজ্যের শাসক, সে অনেকগুলো ছোট ছোট রাজ্যের সঙ্গে জোট গঠন করবে। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা তোমরা জানো। মৌর্য সম্রাট অশোক, এই মৌর্য সম্রাট অশোক 5টা রাজ্যকে নিয়ে একটা শক্তি জোট গঠন করেছিলেন। 5টা কি? 5টা হলো উত্তরাপথ, এইভাবে মনে রাখবে, উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী। কটা হলো? 3টি। প্রাচ্য, কলিঙ্গ। উত্তরা, তার সঙ্গে দক্ষিণাপথ, উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী। 4 নম্বর কি বললাম? প্রাচ্য। 5 নম্বর কলিঙ্গ। এই 5টা রাজ্যকে জোটবদ্ধ করেছিলেন সম্রাট অশোক, এবং এর মধ্য দিয়ে সম্রাট অশোক শাসক হিসাবে বিশাল ক্ষমতার অধিকারী হয়েছিলেন। মৌর্য সম্রাট শাসক, তোমরা তো জানো
সম্রাট অশোক প্রথমে চণ্ডাশোক ছিলেন, তার সিংহাসনকে কণ্টক মুক্ত বাধা মুক্ত করবার জন্যে তার ৯৯ ভাইকে হত্যা করে সিংহাসনকে উত্তরাধিকার মুক্ত সিংহাসনকে কাঠামুক্ত করেছিলেন। ৪ বছর পর তার রাজ্যাভিষেক হয়। তারপর ৮ বছর পর তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করে সেখানে ১,০০,০০০ মানুষের মৃত্যু হয় যুদ্ধে, কলিঙ্গ যুদ্ধে। রক্ত বন্যা বয়ে গিয়েছে কলিঙ্গের মাটির উপর দিয়ে। তার সঙ্গে ২,০০,০০০ লোক আহত হয়েছিল। এই যে আহত নিহত দেখে, এই রক্তপাত দেখে তার মনের পরিবর্তন হয়েছে যে আমি অনেক ভাইকে হত্যা করে সিংহাসনকে বাধা মুক্ত করেছি এবং কলিঙ্গ যুদ্ধে আমি লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছি এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে আমি দুর্বিষহ করে তুলেছি। আর নয়, আমি এখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করব, অহিংসার ধর্ম, সত্য পথে চলব, সৎ চিন্তা করব, হ্যাঁ, সৎ জ্ঞান অর্জন করব, এই যে নীতি। তাহলে এই যে অশোক আমরা দেখছি জোট গঠন করে, পৃথিবীর অনেক শাসকই এই কাজটি করে। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এবার আমি ৫ নাম্বার, মনার্কি এবং অলিগার্কি। দেখো, মনার্কি আর অলিগার্কি, এটা আমি অনেকবার বলেছি। রাজতন্ত্র আর অভিজাততন্ত্র, রাজতন্ত্র এবং অভিজাততন্ত্র, এই দুই শাসনের মাধ্যমে তোমার জনগণ সংগঠিত হয়। এটা কিন্তু সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য। প্রাচীনকালে যেসব সাম্রাজ্য আমরা দেখব যে মনার্কি ছিল, নাই অভিজাততন্ত্র ছিল। আজকের যে মডার্ন ডেমোক্রেসি, সেটা তখন ছিল না। যাই হোক, আমরা মনার্কি এবং অলিগার্কি একটা শাসন, গোষ্ঠীর শাসন, সেই শাসনের নেতৃত্বে সাম্রাজ্য গড়ে উঠেছিল। এটা সাম্রাজ্যের একটা বৈশিষ্ট্য এবং এটা আমি ৫ নম্বর বৈশিষ্ট্য বলেছি। ৬ নম্বর, বিভিন্ন জাতির অস্তিত্ব। একটা সাম্রাজ্যের বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি, একটা বর্তমানে যেমন ধরো বহুজাতিক রাষ্ট্র, ধরো চীন বহুজাতিক রাষ্ট্র, ভারত বহুজাতিক রাষ্ট্র, আমেরিকা বহুজাতিক রাষ্ট্র। বহুজাতিক রাষ্ট্র মানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে। তাহলে এইখানে আমরা বলবো সাম্রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য হিসাবে বিভিন্ন জাতি থাকবে, বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। এটা হলো সাম্রাজ্যের বৈশিষ্ট্য। মানে কি বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন জাতির, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। বিভিন্ন জাতির আমরা এখানে দেখছি সাম্রাজ্যের মধ্যে বৈশিষ্ট্য থাকে। এইবার লাস্ট হচ্ছে সাম্রাজ্যের উপাদান। সাম্রাজ্যের উপাদানের মধ্যে আমরা এই কথা বলবো যে বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের তার ধর্মীয় রীতিনীতিগুলিকে মানে আগেরটার মধ্যে বিভিন্ন জাতির সঙ্গে এই ৭ নম্বর যে পয়েন্ট, এটার মিল আছে। বিভিন্ন উপাদান, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সংস্কৃতিবান মানুষ, হ্যাঁ, এগুলি সাম্রাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করি। যাই হোক, আমি ভিডিও আর লম্বা করব না, আলোচনা দীর্ঘ করব না। তোমরা ভিডিও শুনছো, আরও ভালো করে শুনবে। আর তোমাদের শ্রীবৃদ্ধি হোক, তোমাদের পড়াশোনা অনেক উন্নতি হোক, এই আশা করি। আমার শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমি আলোচনা শেষ করলাম।